চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক আমাদের। আমরা অলরেডি ইন্টারনাল ফার্স্ট পেপারের নোটিফিকেশন পেয়ে গেছি। কবে হবে আমাদের নেক্সট উইকে 14th and 15th থাকবে ইন্টারনাল পেপারের টা। তো আজকে টপিকটা হয়ে যাওয়ার পরে আমরা ক্লাসের শেষে একবার পরীক্ষাতে কিভাবে আপনারা অ্যাপিয়ার করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো আগে আমরা টপিকটা কমপ্লিট করে নিই। আগের দিনকে আমরা এই ডায়েটারি ফুড অ্যান্ড প্রিন্সিপালস নিয়ে কথা বলেছিলাম, যেখানে প্রায় সব রকমের ডায়েট টেকনিক আমরা জেনে নিয়েছিলাম এক্সেপ্ট দিস মেডিকেল ফুড। ঠিক আছে? আচ্ছা, মেডিকেল ফুড মানে কি? নামটা থেকেই যেটা বুঝতে পারছি, মেডিকেলি যেটা ইউজ করা হয়, বা মেডিকেল ফুডকে আরো একটা নামে বোঝা যায়, যাকে বলা হয় থেরাপিউটিক। থেরাপিউটিক ফুড বা ডায়েট। ঠিক আছে? থেরাপিউটিক ডায়েট। থেরাপিউটিক কথাটার মধ্যে কি রয়েছে? থেরাপি, অর্থাৎ চিকিৎসা, কোনো কিছু ট্রিটমেন্ট করা। হ্যাঁ, মেডিকেল ফুড বা থেরাপিউটিক ফুড মানে হচ্ছে কারণ কোনো পার্টিকুলার ডিজিজ রয়েছে, সেটা লিভার ডিসঅর্ডার হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, যাই হোক না কেন, কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে শরীরে, তাহলে সেটাকে ঠিক করার জন্য যে ধরনের ডায়েট দেওয়া হয় মানুষকে, সেটাকে বলা হয় থেরাপিউটিক ডায়েট। যেরকম আমরা প্রথম একটা ফুড পিরামিডের কথা পড়েছিলাম, তাই তো? সেই ফুড পিরামিডে আমরা কি দেখেছি, যে সবকিছুই কিন্তু রয়েছে। তার মধ্যে যেরকম সিরিয়ালস রয়েছে, সেরকম সুইটও রয়েছে, সুগার প্রোডাক্টও থাকতে পারে, সুইটসও থাকতে পারে। কিন্তু আমি যদি একজন ডায়াবেটিসকে বলছি, ডায়াবেটিস পেশেন্টকে বলছি, তার মানে নিশ্চয়ই তাকে আমি সবকিছুর সাথে সাথে সুগারটাকেও অ্যাড করতে বলবো না। তাহলে এটা একটা আলাদা ধরন হলো তার। হুম, তার খাবারের মধ্যে এমন কিছু জিনিস যেটাকে অ্যাড অন করা বা বাদ দেওয়া, যার মাধ্যমে সে সুস্থ হতে পারবে, তাকে বলা হয় থেরাপিউটিক ডায়েট। এটা যেরকম লাইফস্টাইল ডিজিজ, মানে আমাকে দেখে মনে হবে না আমার কোনো অসুস্থতা রয়েছে, কিন্তু আমাকে একটা প্যাটার্ন মেনটেন করতে হবে যাতে আমি সুস্থ থাকি, এই ক্ষেত্রেও থেরাপিউটিক ডায়েট ইউজ করা যেতে পারে। আবার আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা হচ্ছে হসপিটাল ডায়েট বলা হয়। অর্থাৎ পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিট হচ্ছে যে কোনো কারণে, তার সার্জারি হয়েছে, বা কোনো অপারেশন হবে, বা এমনি অসুস্থতা যে কোনো কারণে পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিট হচ্ছে, তখন তাকে যে খাবারটা দেওয়া হচ্ছে সেটাকেও বলা হয় কিন্তু মেডিকেল ফুড বা থেরাপিউটিক ডায়েট। ঠিক আছে? এই থেরাপিউটিক ডায়েটটাকে আমরা মোটামুটি ভাবে তিনটে ভাগে ভাগ করে নিতে পারি। হুম, সেই ভাগগুলো কি কি? একটা, এই যে ভাগগুলো হয় বিশেষত এই ভাগগুলো কিন্তু খাবারের কনসিস্টেন্সির উপরে ডিপেন্ড করে হয়। অর্থাৎ লিকুইড ডায়েট, সফট ডায়েট এবং নর্মাল ডায়েট, এই তিনটে ভাগ আমরা দেখে থাকি একটা মেডিকেল ফুডের ক্ষেত্রে। হুম, একটাকে আমরা বলছি লিকুইড ডায়েট, অথবা লিকুইড ডায়েটের বদলে একে বলা যেতে পারে ফ্লুইড ডায়েট, অর্থাৎ তরল খাবার। হুম, তরল খাবার বা তরল পথ্য, তাকে আমরা বলছি লিকুইড ডায়েট বা ফ্লুইড ডায়েট। আরেকটা কি? সফট ডায়েট। এবং নেক্সট হচ্ছে নর্মাল ডায়েট। এই তিনটে ভাগ দেখছি। হুম, তরল খাবার মানে যেই খাবারের মধ্যে কোনো কিছু চিবিয়ে খেতে হচ্ছে না, পুরোটাই লিকুইড, তাকে আমরা সফট লিকুইড ডায়েট বা ফ্লুইড ডায়েট বলছি। এর মধ্যেও আবার দু রকমের ভাগ দেখা যায়। একটা ক্লিয়ার লিকুইড ডায়েট অথবা ক্লিয়ার ফ্লুইড ডায়েট,
আরেকটা ফুল লিকুইড ডায়েট বা ফুল ফ্লুইড ডায়েট। ঠিক আছে, এটার মানে কি? এখানে কথাটা কি দেখতে পাচ্ছি, রয়েছে ক্লিয়ার, মানে যেই লিকুইডটা ট্রান্সপারেন্ট বা যেই লিকুইডের মধ্যে কোনো ফুড পার্টিকলস নেই, কোনো খাবারের কণা নেই, সেটাকে বলা হয় ক্লিয়ার ফ্লুইড ডায়েট। কিরকম? খাবারটা বানিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে তার যে জুসটা, তার যে রসটা, সেটা যখন পেশেন্টকে দেওয়া হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ক্লিয়ার ফ্লুইড ডায়েট। এগুলোর মধ্যে কিরকম পড়বে, মানে ক্লিয়ার ফ্লুইড ডায়েট বলতে আমরা কি বুঝবো? ধরুন ডালের জল, হুম, বা ডাবের জল, এছাড়াও ওআরএস ওয়াটার বা ভেজিটেবল জুস, ভেজিটেবল স্যুপ, পুরোটাই স্ট্রেনড, ভালোভাবে ছেঁকে নিয়ে শুধুমাত্র জুসটুকু দেওয়া, সেইগুলো আসবে ক্লিয়ার ফ্লুইড ডায়েটের মধ্যে। আর ফুল ফ্লুইড ডায়েট বা ফুল লিকুইড ডায়েট মানে হচ্ছে যেখানে পেশেন্টকে লিকুইড দেওয়া হচ্ছে, কিন্তু সেই লিকুইডটা ট্রান্সপারেন্ট নয়, তার মধ্যে ফুড পার্টিকলস রয়েছে, সেটাকে ছেঁকে নেওয়া হয়নি, ইট ইজ নট স্ট্রেনড। ঠিক আছে, স্ট্রেনড এটার মানে কি? স্ট্রেন করা মানে হচ্ছে ছেঁকে নেওয়া। হুম, তো স্ট্রেনড হচ্ছে ক্লিয়ার ফ্লুইড, আর ফুল লিকুইড মানে যেটা স্ট্রেন করা হয়নি। সেগুলোর মধ্যে কি থাকতে পারে? করুন কোনো রকমের স্মুদিজ যদি হয়, হুম, কোনো শেক, বা ডাল, ডালটা একদম স্ম্যাশড করে দেওয়া হচ্ছে, যেখানে চিবোতে হচ্ছে না, জাস্ট আমি স্যুপের মতন করে নিয়ে নিতে পারছি, ডাল স্যুপ যেটাকে বলা হয়, বা ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপ কি হচ্ছে, খাবারগুলোকে বা ভেজিটেবলস গুলোকে বয়েল করে বা স্টিম করে, বয়েল করে ইউজুয়ালি সেগুলোকে ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়, দ্যাট ইজ স্যুপ। স্যুপ আর স্টু দুটোর কিন্তু ডিফারেন্স রয়েছে। স্যুপ মানে যেখানে আমি পার্টিকেলস গুলো আলাদা করে দেখতে পাচ্ছি না, সেটাকে আমি পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। আর স্টিউতে কি হয়, আমি ভেজিটেবলস গুলোকে দেখতে পাচ্ছি, ভেজিটেবলস গুলো রয়েছে সেগুলোকে আমি খাচ্ছি। ঠিক আছে, তো স্যুপ ফরম্যাটে যেগুলো প্রোভাইড করা হয়, দ্যাট ইজ ফুল লিকুইড ডায়েট। এবার প্রশ্ন হচ্ছে কাদেরকে আমরা এই ধরনের লিকুইড ডায়েট দেওয়া হয়ে থাকে। ফার্স্ট, এমন কোনো পেশেন্ট যারা কোমাটোজ অবস্থায় রয়েছে, অর্থাৎ কোমায় রয়েছে যে পেশেন্ট, সে খাবার খেতে পারছে না, তাকে দেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে কারোর ওরাল ক্যাভিটিতে যদি কোনো প্রবলেম থাকে যার কারণে সে খাবার চিবোতে পারছে না, বা ওরাল ক্যাভিটিতে কোনো ঘা হয়েছে, বা তার থ্রোট এরিয়াতে ফ্যারিংসে কোনো ঘা হয়েছে, আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, যে কোনো কিছু হতে পারে, সেটার জন্যেও তাদেরকে এই লিকুইড ডায়েট দেওয়া হয়ে থাকে। আফটার অপারেশন, পোস্ট সার্জারি যেটাকে বলা হয়, সেই পোস্ট সার্জারি পেশেন্টকে দেওয়া হচ্ছে এটা। হুম, তখনও কিন্তু লিকুইড ডায়েট দেওয়া হয়ে থাকে। কেন দেওয়া হয় লিকুইড ডায়েট? ফার্স্ট হচ্ছে লিকুইড ডায়েট ইজ ইজি টু ডাইজেস্ট। সেটা ডাইজেস্ট, বিশেষ করে পোস্ট সার্জারি কেসে ডাইজেশন এতটাই দুর্বল থাকে যেখানে কোনো খাবার কিন্তু বডি ডাইজেস্ট করতে পারবে না, তাই জন্য তাকে লিকুইড ডায়েট দেওয়া হয়। ডালের জল, ফলের রস, বা ভেজিটেবল স্যুপ, এই ধরনের জিনিস, বা যেটা বললাম ডাবের জল, এই ধরনের জিনিসগুলোই কিন্তু দেওয়া হয়ে থাকে বারবার করে, হুম, যাতে করে তার বডিতে ডাইজেশনের কোনো সমস্যা না হয়। সেকেন্ড কি, এই যে লিকুইড ডায়েট দেওয়া হচ্ছে, এতে পেশেন্টের ওয়াটার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে এবং ইলেকট্রোলাইটস এর রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। নেক্সট, এইগুলো আমি অ্যাডভান্টেজ বলছি। যদি ডিসঅ্যাডভান্টেজ হয় তাহলে কি দেখা যায়, এই লিকুইড ডায়েট কিন্তু ইট ইজ নট রেকমেন্ডেড ফর লং টার্ম ইউজ, কারণ এটা আমাকে প্রতিটা নিউট্রিয়েন্টস সাপ্লাই করতে পারবে না। তাই কেউ যদি দীর্ঘদিন ধরে এই লিকুইড ডায়েটস নিতে থাকছে,
তাহলে সে ম্যালনারিশড হতে পারে, কোনো না কোনো নিউট্রিয়েন্টস এর ডেফিসিয়েন্সিস আসতে পারে। এটা লং রানের জন্য নয়, যতদিন না তার কন্ডিশন স্টেবল হচ্ছে ততদিন পর্যন্ত তাকে এই লিকুইড ডায়েট দেওয়া যেতে পারে। প্রথমে ক্লিয়ার লিকুইড, যদি একটু বেটার স্টেজ থাকে তাহলে ফুল লিকুইড ডায়েট দেওয়া যেতে পারে। যদি কাউকে ক্লিয়ার ফ্লুইড ডায়েটও দেওয়া হচ্ছে, সেটা ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন কন্টিনিউ করা যেতে পারে। ফুল ফ্লুইড ডায়েটটাও তাই 2 থেকে 3 দিন কন্টিনিউ করা যেতে পারে। এর থেকে বেশি হলে তার কিন্তু ম্যালনারিশমেন্টের একটা চান্সেস থেকে যায়। ওকে, আরো একটা ডিসঅ্যাডভান্টেজ কি দেখা যায়, এই লিকুইড ডায়েট বিশেষ করে ম্যালনারিশমেন্টটা কি? ম্যালনারিশমেন্ট মানে অপুষ্টি, তার শরীরে কোনো একটা ডেফিসিয়েন্সিস তৈরি হয়ে যেতে পারে। ওকে ঠিক ওকে আছে? ওকে। এবার আরো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যদি এই লিকুইড ডায়েট দেওয়া হয় তাতে তার ইলেকট্রোলাইটসটা তো পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু যেটা ডেফিসিয়েন্সি হয় সেটা হচ্ছে এনার্জি, প্রোটিন এবং ফ্যাট, অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর একটা ডেফিসিয়েন্সি হতে পারে, যার মধ্যে বিশেষ করে ফ্যাটের ডেফিসিয়েন্সি হয়। হুম? কারণ আপনি লিকুইড দিচ্ছেন, সো ফ্যাট কিন্তু তার মধ্যে আসছে না। এবং যদি আপনার বডিতে ফ্যাট ডেফিসিয়েন্সি হয় তাহলে ফ্যাট সলিউবল যে ভাইটামিনস গুলো রয়েছে সেগুলোরও ডেফিসিয়েন্সি হতে পারে, সেইটা একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। আদারওয়াইজ এনার্জির জন্য যে লিকুইড ডায়েট দেওয়া হচ্ছে তার মধ্যে আলাদা করে জ্যাগেরি পাউডার বা হানি এগুলোকে অ্যাড করা যেতে পারে এনার্জিটাকে ইমপ্রুভ করার জন্য। হুম? এবং প্রোটিনের ক্ষেত্রে কি করা যেতে পারে, মোটামুটি কোনো লিকুইড ডায়েট থেকেই কিন্তু আমরা সেভাবে প্রোটিন পাই না। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, যদি লিকুইড ডায়েট স্পেশালি হসপিটালে ইউজ করা হয়, তো সেখানে আলাদা করে কিন্তু কোনো প্রোটিন শেক বা এই ধরনের কিছু বা একদম সলিউবল ফর্মে অ্যামাইনো অ্যাসিড, সেটা যে লিকুইড ডায়েটটা প্রোভাইড করা হচ্ছে তার মধ্যে মেশানো হয়ে থাকে। এটা পুরোপুরি হসপিটাল প্যাটার্নে হচ্ছে এই ক্লিয়ার ফ্লুইড বা ফুল ফ্লুইড ডায়েটটা। ঠিক আছে, এটা গেল ফ্লুইড ডায়েটের ক্ষেত্রে। এটার মধ্যে কারোর কোনো ডাউট? এটা ক্লিয়ার সবার কাছে? গুড। এরপর ডেফিসিয়েন্সির পরে আসি, ডেফিসিয়েন্সির পরে এনার্জিটা কি বললেন যেন? এনার্জিটাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই কিছুটা, তাহলে তার মধ্যে আমি কোনো সুগারি মানে সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় কিছু অ্যাড করতে পারি। সেটা গুড় হতে পারে বা মধু হতে পারে, বা প্রয়োজন হলে চিনিও অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছি সফট ডায়েটে। সফট ডায়েট মানে কি? সফট ডায়েট হচ্ছে যেটা ফ্লুইডিটি নয়, মানে যার টেক্সচারটা ফ্লুইড নয়, কিন্তু সেটাকে আমায় চিবোতে হচ্ছে না। আমরা বাড়ির এক্সাম্পল যদি ভাবি তাহলে কি হয়, পাকা পেঁপে, মানে অনেকটা বেশি কষ্ট করে চিবোতে হচ্ছে না, বা গলা ভাত, হ্যাঁ, বা পায়েস, এই এই যে টেক্সচার গুলো হচ্ছে সেইগুলো পরে সফট ডায়েটের মধ্যে। মানে সেটা কিন্তু লিকুইড নয়, আপনি জাস্ট একটা গ্লাসে সিপ করে সেটা খেতে পারবেন না, আপনাকে চামচ ইউজ করতে হবে, কিন্তু এটা অনেকটা চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে না। দ্যাট ইজ নোন অ্যাজ সফট ডায়েট। এই সফট ডায়েট কাকে দেওয়া যেতে পারে, কিভাবে বানাচ্ছি বেসিক্যালি সফট ডায়েট, যে কোনো জিনিস যেটা স্ম্যাশ করা, হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে সফট ডায়েটের মধ্যে হচ্ছে, যেটা বাচ্চাদেরকেও দেওয়া হয়ে থাকে। বাচ্চাদেরকেও কিন্তু প্রথমে এই ফ্লুইড ডায়েট থেকে শুরু করা হয়, তারপরে আস্তে আস্তে তাকে সফট ডায়েটে অভ্যস্ত করানো হয়। এছাড়াও কারোর এমন কোনো সমস্যা রয়েছে যেখানে তার ডাইজেশনের সমস্যা হচ্ছে, বা ওই একই কারণ ওরাল ক্যাভিটিতে কোনো প্রবলেম রয়েছে, স্টামাক আলসার হয়ে গেছে কারোর, এই ধরনের যদি প্রবলেম থেকে থাকে তখনও কিন্তু তাকে সফট ডায়েট দেওয়া হতে পারে। সফট ডায়েটের মধ্যে কি কি পড়ছে, আমরা প্রথমেই বললাম ডাল, ডাল সেদ্ধ, বিভিন্ন সবজি সেদ্ধ, হ্যাঁ, বা একদম নরম মানে রাইপ ফ্রুটস, একদম পাকা ফল যেগুলো, সেই সেই ধরনের খাবারগুলো আমরা সফট ডায়েটের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, তারপরেরটা আসে নর্মাল ডায়েট। নর্মাল ডায়েট মানে রেগুলার ডায়েট, অর্থাৎ আমি যদি এতদিন ধরে প্রথমে লিকুইড ডায়েটে ছিলাম, তারপরে আমি সফট ডায়েটে এসেছি,
আস্তে আস্তে করে আমার বডি যখন রেসপন্স করছে, আমার বডি যখন হিল করছে, তারপরে গিয়ে আমরা নর্মাল ডায়েটে শিফট করতে পারি। হুম, এই নর্মাল ডায়েট মানে কি, যার মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টস থাকবে এবং সফট ডায়েটের মতন টেক্সচার হবে না। আমরা নর্মালি যেরকম খাবার খাই সেই টেক্সচারটাই আমরা পাবো। অর্থাৎ এই যে পিরামিডটা পড়েছিলাম, এই পিরামিডের মতন করেই আমরা আবার খাবার খাওয়া শুরু করব। সেটা হচ্ছে নর্মাল ডায়েট। ঠিক আছে। লিকুইড ডায়েট যেরকম বললাম বেশি দিন কন্টিনিউ করা যায় না, হ্যাঁ, 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম। সফট ডায়েটের ক্ষেত্রে সেটা আমরা কন্টিনিউ করতে পারি, 1 সপ্তাহ কন্টিনিউ করা যেতে পারে। ধীরে ধীরে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সে নর্মাল ডায়েটে অভ্যস্ত হতে পারবে। ঠিক আছে, এটা বোঝা গেল। এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন? ওকে, আই থিঙ্ক তাহলে এগুলো ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। এই যে মেডিকেল ফুডটা বললাম এটা কিন্তু হসপিটাল বেসে, ঠিক আছে। বিশেষ করে এই যে লিকুইড ডায়েট এবং সফট ডায়েট, লিকুইড ডায়েট তো অবশ্যই হসপিটাল কেস, সফট ডায়েট হসপিটালেও দেওয়া হতে পারে, বাড়িতেও অনেক সময় মানে হসপিটাল থেকে এবার যখন রিকভার হয়ে যাচ্ছে তারপরে যখন বাড়িতে আসছে পেশেন্ট, তাকেও সফট ডায়েট রেকমেন্ড করা হয়ে থাকে। নর্মাল ডায়েট তো আমরা নর্মাল দিতে পারি। এটা ছাড়াও এইগুলো আমরা বলছি স্পেশাল কিছু কন্ডিশনে, যখন আমার শরীরে কোনো একটা সমস্যা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি। হুম, এটা ছাড়াও আরো কিছু রকমের ডায়েট থাকে যেটা বলা হয় ডায়েটারি প্রিন্সিপাল। অর্থাৎ আমার সারাদিনে খাবারটা কেমন হবে সেটা আমি কোন প্রিন্সিপাল, কোন সূত্র মেনে চলবো, সেটা ডিপেন্ড করে নিউট্রিয়েন্টস এর উপরে। এই যে আমরা এতদিন নিউট্রিয়েন্টস গুলো পড়ে এসেছি, আমরা সেখানে দেখেছি যে প্রতিটা নিউট্রিয়েন্টস এরই, অলমোস্ট প্রতিটা নিউট্রিয়েন্টস এরই কিন্তু এক্সেস এবং ডেফিসিয়েন্সি রিলেটেড কমপ্লিকেশনস তৈরি হয়। অর্থাৎ আমরা এবার যে প্রিন্সিপালটা দেখব সেটা হচ্ছে এই নিউট্রিয়েন্টস এর উপরে বেস করে। যেরকম একটা হচ্ছে হাই কার্বোহাইড্রেট, ঠিক আছে। হাই কার্বোহাইড্রেট কাদেরকে দেওয়া হতে পারে? হাই কার্বোহাইড্রেট যারা আন্ডার নারিশড, আন্ডার নিউট্রিশন রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে আমরা হাই কার্বোহাইড্রেট দিতে পারি। হাই কার্বোহাইড্রেট মিনস সিম্পল কার্বোহাইড্রেট দেওয়া যেতে পারে। শুধুমাত্র হাই কার্বোহাইড্রেট আমরা তাদের ক্ষেত্রেই দেব, আলাদা করে আর কাউকে হাই কার্বোহাইড্রেট দেওয়ার প্রয়োজনীয়তা নেই। বাকিদের ক্ষেত্রে মডারেট কার্বোহাইড্রেট দিতে পারি, মডারেট মানে মাঝামাঝি। ওকে, আরেকটা হতে পারে লো কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড, এটাও বলতে পারি। কাদের? ম্যাডাম, হাই কার্বোহাইড্রেটের পরেরটা কি বলছিলেন? আন্ডার নিউট্রিশন, আন্ডার নারিশড যারা, অর্থাৎ যারা রোগা, বিএমআই অনুযায়ী যারা আন্ডার নারিশমেন্টে রয়েছে, তাদেরকে আমরা হাই কার্বোহাইড্রেট ডায়েট দিতে পারি। এই কার্বোহাইড্রেটটা কোথা থেকে আসবে? সিম্পল কার্বোহাইড্রেট থেকে, অর্থাৎ মোনোস্যাকারাইড, মোনো আর ডাইস্যাকারাইড থেকে আমরা এটা নিতে পারি। ঠিক আছে, তো এটা গেল হাই কার্বোহাইড্রেট। এবার যদি আসি লো কার্বোহাইড্রেট, লো কার্বোহাইড্রেট কাকে দেবো? প্রথমেই ডায়াবেটিস, এটা আমরা সবাই জেনে এসেছি। ডায়াবেটিস এর পেশেন্টকে দিচ্ছি। কাকে দিচ্ছি? ওভারওয়েট, ওভারওয়েট বা ওবেসিটি যাদের রয়েছে। ঠিক আছে, নেক্সট কাকে দিচ্ছি? লিভার ডিসঅর্ডার যাদের রয়েছে, বিশেষ করে লিভার ডিসঅর্ডারকে যদি আরো স্পেসিফাই করি তাহলে হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার যদি থাকে, কার্বোহাইড্রেট লো রাখতে হবে বা রেস্ট্রিক্ট করতে হবে। হুম, এবং তার সাথে আরো একটা জিনিস আমরা দেখতে পারি, যদি কারোর কনস্টিপেশনের প্রবলেম, ঠিক আছে, কনস্টিপেশনের ক্ষেত্রে কেন দিচ্ছি না? কনস্টিপেশনের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে ফাইবার। লো কার্বোহাইড্রেট মানে সরি সরি ভুল লিখলাম, সিম্পল কার্বোহাইড্রেট
কমিয়ে দিচ্ছি বেসিক্যালি সিম্পল কার্বোহাইড্রেট যাদের ক্ষেত্রে কমিয়ে দিচ্ছি ও না সরি সরি কনস্টিপেশনের ক্ষেত্রেও তাই সিম্পল কার্বোহাইড্রেট কমিয়ে দেবো কনস্টিপেটেড পেশেন্টদের ক্ষেত্রে, কারণ কনস্টিপেশনের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে কমপ্লেক্স অর্থাৎ ফাইবার, সেক্ষেত্রে আমরা মোনো বা ডাইস্যাকারাইডকে কম রাখবো। ঠিক আছে, তো এটা গেল কার্বোহাইড্রেটের ওপরে। হুম, এই সেম জিনিসটা আরো একটা ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে হাই ক্যালোরি ডায়েট। হাই ক্যালোরি ডায়েটও আমরা এই সেম মানুষদেরকে দিচ্ছি যাদের আন্ডার নারিশমেন্ট রয়েছে। এই ক্যালোরিটা কোথা থেকে সাপ্লাই করতে হবে? ওই কার্বোহাইড্রেট থেকেই। তাই জন্য হাই কার্বোহাইড্রেট বা হাই ক্যালোরি ডায়েট অলমোস্ট সেম বলা যেতে পারে। আন্ডার নারিশমেন্টের ক্ষেত্রে আমরা হাই ক্যালোরি দিচ্ছি, একটা প্রথম সাপ্লাই করছি আমরা কার্বোহাইড্রেট থেকে, আরেকটা সাপ্লাই করতে পারি প্রোটিন থেকে। ঠিক আছে, সেম এখানে যদি লো ক্যালোরি ডায়েট ভাবি, লো ক্যালোরি ডায়েটটাও সেম, এই পুরোটাই আমরা লো ক্যালোরি ডায়েটের মধ্যে রাখতে পারি এক্সেপ্ট দিস কনস্টিপেশন। কনস্টিপেশনটা বাদ দিয়ে আমরা কিন্তু এই বাকিটুকু অর্থাৎ এই ফ্যাটি লিভার পর্যন্ত আমরা লো ক্যালোরি ডায়েটের মধ্যে রাখতে পারবো। ঠিক আছে, আর কাকে রাখতে পারবো? তাহলে একটা আমরা রাখছি ডায়াবেটিস, একটা রাখছি ওভারওয়েট বা ওবেসিটি, একটা রাখছি ফ্যাটি লিভার, এছাড়াও লো ক্যালোরি ডায়েট আমরা দিতে পারি কার্ডিয়াক পেশেন্ট, মানে হাইপার টেনশন, হতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, যে কোনো কিছু, অথবা বাকি যা কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, সিভিডি মানে সি ফর কার্ডিও, ভি ফর ভাস্কুলার, ডি ফর ডিজিজ। তো বাকি যা কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা লো ক্যালোরি দিচ্ছি। লো ক্যালোরি মানে আমি কার্বোহাইড্রেট কম দিচ্ছি এবং ফ্যাট, মোনো, ডাই আর স্যাচুরেটেড ফ্যাট এইগুলোকে কম দিচ্ছি। ঠিক আছে, এইগুলো কম মানেই হচ্ছে লো ক্যালোরি ডায়েট। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? গুড। নেক্সট নিউট্রিয়েন্টস কি? প্রোটিন। হাই প্রোটিন ডায়েট। হাই প্রোটিন কাকে দেব? ফার্স্ট अगेन আন্ডার নিউট্রিশন, কে দেব। নেক্সট দেব ডায়াবেটিস কে। আমরা যখন ডায়াবেটিসের চ্যাপ্টার পড়বো আমরা বুঝতে পারবো প্রোটিনের সাথে ডায়াবেটিসের কতটা কানেকশন রয়েছে। ঠিক আছে, তো হাই প্রোটিন ডায়েট আমরা ডায়াবেটিস মানুষকে দিতে পারি। এছাড়াও হাই প্রোটিন কাদের দিচ্ছি? যারা বডি বিল্ডার্স হচ্ছে বা যারা মাসল বিল্ড আপ করতে চাইছে, বডি বিল্ডিং না হলেও যারা মাসল বিল্ড আপ করতে চাইছে, যারা স্পোর্টস পার্সন, যে কোনো খেলাধুলার সাথে মানে আউটডোর গেমস এর সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে আমরা প্রোটিন, হাই প্রোটিন ডায়েট সাজেস্ট করতে পারি। এই হাই প্রোটিনটা এবং তার সাথে গ্রোয়িং চিলড্রেন, কারণ প্রোটিন আমাদেরকে আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে হেল্প করছে। তার সাথে কি অ্যানিমিয়া, প্রোটিনের সাথে হিমোগ্লোবিনের কানেকশন আমরা শুনেছি, তাই অ্যানিমিক পেশেন্ট, অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রোটিনটা অবশ্যই রেকমেন্ড করতে পারি।
হাই প্রোটিন রেকমেন্ড করতে পারি। এছাড়াও লো ইমিউনিটি, এই ধরনের কেসেসে আমরা দিচ্ছি হাই প্রোটিন। এই হাই প্রোটিন মানে কতটা হতে পারে? ইউজুয়ালি প্রোটিনের রিকোয়ারমেন্ট আমরা কি জানি, 0.8 থেকে 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট। হাই প্রোটিন মানে সেটা গ্রেটার দ্যান 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট। যদি এটাকে আরো স্পেসিফাই করি তাহলে কিরকম, 1.2 থেকে 1.5 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট। কিছু ক্ষেত্রে এই প্রোটিন রিকোয়ারমেন্টটা এতটাই বেড়ে যেতে পারে যে সেটা প্রায় 2 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট কিন্তু হতে পারে। ওকে, ক্লিয়ার হলো এটা? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন? বেশ, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ম্যাম 2 এরপর কেজিটা কখন বললেন? হ্যাঁ, 2 গ্রামটা কখন বললেন? যদি আরো প্রয়োজনীয়তা বাড়ে, মানে ধরুন যারা বডি বিল্ডিং করছে বা স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় 2 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েটে প্রোটিন রিকোয়ারমেন্ট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। হাই প্রোটিনের সাথে আরেকটা হতে পারে প্রোটিন রেস্ট্রিক্টেড বা নো প্রোটিন ডায়েট যেটাকে বলছি। ম্যাডাম এই প্রোটিনটা কি পার ডে হিসাবে, প্রোটিন রেস্ট্রিক্টেড পার ডে হিসেবে, হ্যাঁ। মানে সর্বোচ্চ 2 গ্রামের বেশি নেওয়া যাবে না পার কেজিতে ম্যাডাম? পার কেজিতে 2 গ্রামের বেশি নেওয়া যাবে না, 2 গ্রামটাও ম্যাক্সিমাম কেসে, আদারওয়াইজ 2 গ্রামটা কিন্তু নর্মালি নয়। হাই প্রোটিন মানে মোটামুটি 1.2 থেকে শুরু করা যেতে পারে, 2 গ্রামটা একদম আলটিমেট। যাদের প্রচুর অ্যাক্টিভিটি সারাদিনে হ্যাঁ ম্যাডাম, তাদের যদি কেউ নেয় তাহলে কি তার অক্সিডেটি হতে পারে ম্যাডাম? অ্যাসিডিটি, প্রোটিনও ডাইজেস্ট করাটা ডিফিকাল্ট, আমাদের বডিতে হিট জেনারেট করে প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন রেস্ট্রিক্টেড যদি বলি, প্রোটিন রেস্ট্রিক্ট করা হয় কয়েকটা স্পেসিফিক কেসেসে, যেরকম একটা হচ্ছে কিডনি ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রোটিনকে রেস্ট্রিক্ট করা হয়ে থাকে, ঠিক আছে। আর খুব একটা অন্য কিছুতে কিন্তু প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন নেই। তাও কিডনি ডিসঅর্ডারের ক্ষেত্রে আবার কি প্রোটিন রেস্ট্রিকশন মানে যে অ্যানিমাল প্রোটিন গুলো থাকে সেগুলোকে রেস্ট্রিক্ট করা হয়। আদারওয়াইজ আর অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিক্ট করা হয় না, মডারেট প্রোটিন এটাই দেওয়া হয়। মানে যখনই কোনো একটা প্রিন্সিপাল লেখা হয় সেখানে হাই বা লো যদি রেকমেন্ডেড না হয় তাহলে সবসময় আপনাকে লিখতে হবে মডারেট, মানে মাঝারি, যেরকম আপনার প্রয়োজন সেরকম। সো মডারেট প্রোটিন, মডারেট কার্বোহাইড্রেট, মডারেট ফ্যাট, এরকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা প্রোটিনের ক্ষেত্রে গেল। যদি ফ্যাটেতে আসি, হাই ফ্যাট আলাদা করে আমি আর লিখছি না, কারণ হাই ফ্যাট লো ফ্যাট বলে খুব একটা কিছু হয় না, ওই ক্যালোরি থেকেই পুরোটা চলে আসে। হাই ক্যালোরি বা লো ক্যালোরির ক্ষেত্রে যাদেরকে দেওয়া হয়, ফ্যাটের ক্ষেত্রে তাই আলাদা করে খুব একটা কিছু রেকমেন্ডেড নয়। যেটা দরকার সেটা হচ্ছে হাই ফাইবার। হাই ফাইবার ডায়েট কাদের দিচ্ছি? হাই ফাইবার প্রথমেই কনস্টিপেশন, ওভারওয়েট, আমরা ফাইবারের অলরেডি পড়ে এসেছি, মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়েছি, সেটা মনে করলেই কিন্তু পরপর স্টেপ গুলোকে বুঝতে পারবো। ওভারওয়েট, ওবেসিটি, আচ্ছা, ডায়াবেটিস, টিউমার, ক্যান্সার, এছাড়াও বাকি আর যে কোনো লাইফস্টাইল ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা হাই ফাইবার ডায়েটটাকে সাজেস্ট করতে পারি। এমনকি কারোর যদি হাই কোলেস্টেরল থাকছে বা অন্য কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, তাতেও আমরা হাই ফাইবার ডায়েট সাজেস্ট করতে পারি। এই হাই ফাইবার মানে কত?
আমরা ইউজুয়াল রিকোয়ারমেন্টস কি জেনেছি, 30 to 35 গ্রামস, এটা হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্ট। হাই ফাইবার মানে সেটা ম্যাক্সিমাম 40 গ্রামস অবধি আসতে পারে। অতিরিক্ত প্রয়োজন নেই, আমাদের যতটুকু প্রয়োজন আমরা যদি ততটুকুই নিই তাতেও কিন্তু আমাদের শরীর সুস্থ হয়ে যাবে। তাই ম্যাক্সিমাম আমরা 40 গ্রামস অবধি রাখতে পারি হাই ফাইবার। ঠিক আছে, এরপরে যদি আসে লো ফাইবার বা ফাইবার ম্যাম রেস্ট্রিক্টেড, ম্যাম সিবিডিটা কি বললেন যেন? কার্ডিওভাস্কুলার ডিজিজ। লো ফাইবারে আসছি। লো ফাইবার প্রথমেই হচ্ছে ডায়রিয়া, ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে হচ্ছে যখন ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার সাথে সাথে ব্লাডও বেরোচ্ছে স্টুলের সাথে, দ্যাট ইজ নোন অ্যাজ ডিসেন্ট্রি। এরকম সিচুয়েশন যদি কারোর থাকে। ভমিটিং, বারবার বমি হচ্ছে, তার ফলে বডি এমনি ডিহাইড্রেটেড, এবং ফাইবার দিলে বডির ক্ষেত্রে কিন্তু আরোই মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন গুলো কমে যাবে, তাই জন্য তাকে লো ফাইবার দেওয়া হয়। লো ফাইবার মানে ইনসলিউবল ফাইবারটা বন্ধ, সলিউবল ফাইবার দেওয়া যেতে পারে। ইনসলিউবল ফাইবার মিনস যেগুলো আমরা লিফি ভেজিটেবলস থেকে পাচ্ছি বা শাকসবজি থেকে পাচ্ছি, কাঁচা অবস্থায় যেগুলো পাচ্ছি, দ্যাট ইজ ইনসলিউবল ফাইবার। কিন্তু সলিউবল ফাইবার দেওয়া যেতে পারে, অর্থাৎ হোল গ্রেনস, ডাল জাতীয় খাবার এগুলো বা সবজি সেদ্ধ, এগুলো কিন্তু পেশেন্টকে দেওয়া যেতে পারে। এইটাই মোটামুটি আমরা লো ফাইবারের ক্ষেত্রে দেখে থাকি। আর যদি কারোর এক্সট্রিম ইনডাইজেশন হয়ে থাকে, যেহেতু ফাইবার আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না, সেই জন্য যদি এক্সট্রিম ইনডাইজেশন হয়ে গেছে কারণ, তখনও আমি তাকে ইনসলিউবল ফাইবার দেব না, তাতে ডাইজেশন প্রবলেমটা আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? এটার মধ্যে কোনো প্রশ্ন কারো? ওকে, ভেরি গুড। তো মোটামুটি ভাবে এই নিউট্রিয়েন্টস গুলোর উপরেই আমরা বেশি জোর দিয়ে থাকি। এছাড়াও আরো একটা হয়, এবার কেস অনুযায়ী তাকে আলাদা আলাদা ধরন দিতে হয়। ধরুন কারণ অ্যানিমিয়া রয়েছে, তাহলে তাকে আমরা কিরকম দিচ্ছি, আয়রন রিচ ডায়েট বা ভিটামিন বি 12 রিচ ডায়েট, এরকম ডায়েট দেওয়া যেতে পারে। কারণ হাঁটুর সমস্যা রয়েছে, অর্থাৎ হাড়ের কোনো সমস্যা, তাহলে তাকে ক্যালসিয়াম রিচ ডায়েট দেওয়া যেতে পারে। যার যেটা স্পেসিফিক প্রবলেম সেটা আলাদা করে দেওয়া হয়ে থাকে। আরেকটা যে ডায়েটটা হয় তাকে বলা হয় ব্ল্যান্ড ডায়েট। এই ব্ল্যান্ড ডায়েট মানে যার মধ্যে কোনো রকম তেল মশলা বা এক্সেস স্পাইসেস কিছু, এই জিনিসগুলো নেই। স্পাইস বলতে যেগুলো তেলের মধ্যে আমরা ফ্রাই করার পরে যে স্পাইসটা পাচ্ছি, সেরকম কিছু জিনিস নেই। একদম সেদ্ধ খাবার, একদম বয়েলড যে কোনো কিছু, সেইটা আমরা ব্ল্যান্ড ডায়েটের মধ্যে রাখি। ব্ল্যান্ড ডায়েটটা অনেকটা ওই সফট ডায়েটের মতন। ব্ল্যান্ড ডায়েটও কাদেরকে দেওয়া হবে, পোস্ট সার্জারি কেস যাদের, তাদের ব্ল্যান্ড ডায়েট দেওয়া যেতে পারে। যাদের এক্সট্রিম ইনডাইজেশন, ডায়রিয়া, ভমিটিং এর সমস্যা হচ্ছে, তাদেরকে ব্ল্যান্ড ডায়েট দেওয়া যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল এগুলো? ম্যাম স্পেশালটা আরেকবার বলুন, স্পেশাল ডায়েট। স্পেশাল ডায়েট হচ্ছে যাদের ইনবর্ন কিছু ফুডের উপরে অ্যালার্জি রয়েছে, যেই ফুডটা তারা টলারেট করতে পারছে না, ডাইজেস্ট করতে পারছে না, তার তার ডায়েটটা যখন পার্মানেন্টলি তার ডায়েট থেকে যখন ওই স্পেসিফিক ফুড আইটেমটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় স্পেশাল ডায়েট। যেরকম গ্লুটেন ফ্রি ডায়েট, যারা হুইট প্রোডাক্ট ডাইজেস্ট করতে পারে না তাদেরকে দেওয়া হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট। যারা মিল্ক ডাইজেস্ট করতে পারে না তাদের দেওয়া হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্ট ডায়েট বা ল্যাকটোজ ফ্রি ডায়েট, সেইগুলোকে বলা হয়ে থাকে স্পেশাল ডায়েট। তো এই গেল মোটামুটি আমাদের মেডিকেল ফুডস এর টপিক গুলো। এগুলোতে কারোর কোনো প্রশ্ন, কোনো ডাউট কিছু? এটা ক্লিয়ার তো সবার কাছে? বেশ, ওকে ম্যাম, ওকে। তাহলে এরপরে আমরা ফাইনালি দেখে নেবো একবার পরীক্ষার প্যাটার্নটা। ঠিক আছে, কিরকম ভাবে পরীক্ষায় অ্যাপিয়ার হবে। প্রথমত 14 তারিখে, আচ্ছা যারা যারা আনমিউট হয়েছেন একটু মিউট করে রাখুন এখন। 14 তারিখে যেই ডেট থেকে এক্সাম পোর্টাল ওপেন হবে বলেছে,
যেই সময় থেকে আর কি এক্সাম পোর্টাল ওপেন হবে, যারা আনমিউট রয়েছেন মিউট করুন প্লিজ। সেই সময় দেখবেন আপনাদের যে স্টুডেন্ট প্রোফাইলটা রয়েছে, সেই স্টুডেন্ট প্রোফাইলে একদম উপরে একটা এক্সামিনেশন বলে একটা লেখা ব্লিঙ্ক করছে, গ্রিন কালারের একটা লেখা, এক্সামিনেশন বলে। অথবা আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এফ একাডেমিতে যখন যাবেন, দাদা মিউট করুন। যারা যারা আনমিউট রয়েছেন মিউট রাখুন না। ওকে, তো এফ একাডেমির এই ওয়েবসাইটে যখন আপনারা যাবেন, এখানে দেখবেন একটা ট্যাব আছে অনলাইন টেস্ট। ঠিক আছে, এই অনলাইন টেস্টে ক্লিক করলেও আপনারা এক্সাম পোর্টালে যেতে পারবেন। অনলাইন টেস্টে ক্লিক করলে এখানে আপনাদের স্টুডেন্ট আইডি এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই, ব্যাপারটা বোঝা যাবে। এটা যেরকম হচ্ছে, আরেকটা নর্মালি যেভাবে আপনারা স্টুডেন্ট লগ ইন করছেন, আপনাদের পেজে আসছেন, পেজে আসার পরে একদম উপরে যেটা দেখা যায়, মানে আপনাদের নাম, ডিটেলস, ব্যাচ নাম্বার, এই জিনিসগুলো দেখার পরে হুম, ঠিক আছে, এখান থেকে আমি আলাদা করে দেখিয়ে দিই। তো যাই হোক, যখন আপনারা পেজের মধ্যে আসছেন, পেজের মধ্যে এলে আপনারা দেখতে পাবেন যে একদম উপরের দিকে এক্সামিনেশন বলে একটা লেখা ব্লিঙ্ক করছে, গ্রিন কালারের মধ্যে রয়েছে এক্সামিনেশন। ঠিক আছে, এক্সামিনেশনে ক্লিক করতে হবে। যখন এক্সামিনেশনে ক্লিক করছেন, যারা ফোন থেকে ওপেন করছেন তারা দেখবেন এই যে ধরুন ফোনের যে স্ক্রিনটা, ফোনের স্ক্রিনটা এমনিতে পুরো ব্ল্যাঙ্ক, পুরো সাদা আসবে। এই দিকে অর্থাৎ আপনার বাঁদিকে তিনটে লাইন আছে, আর এইখানে তিনটে ডট আছে, আপনার ডান দিকে তিনটে ডটস আছে। হুম, এই যে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, যখন তিনটে লাইনে ক্লিক করলেন কি দেখতে পাবেন, এমসিকিউ এক্সাম। ঠিক আছে, এমসিকিউ এক্সামস, এবং এখানে একটা ড্রপ ডাউন অ্যারো থাকবে, এই এমসিকিউ এক্সামসে ক্লিক করবেন। ওকে, যখন এমসিকিউ এক্সামে ক্লিক করবেন, এবার এখানে আপনারা আপনাদের পেপারের নামটা দেখতে পাবেন। পেপারের নাম কি থাকবে, ইন্টারনাল এক্সাম বা ইন্টারনাল পেপার, যাই হোক, ইন্টারনাল এক্সাম পেপার 1 বা পার্ট 1 বলে থাকবে, ইদার পেপার 1 অর পার্ট 1। আর আপনাদের ব্যাচের নাম দেওয়া থাকবে। হুম, এটা দেখতে পাবেন। আবার এইখানে ক্লিক করবেন, পেপারের নামটা শো করছে, পেপারের নামে ক্লিক করবেন। যখন নামে ক্লিক করলেন, সেখানে দেখা যাবে কি যে মানে ওটা আপনার থেকে একটা কনফার্মেশন চাইছে যে আপনি এখনই পেপারটা দিতে চাইছেন নাকি পরে। তো আপনি এখন পেপারটা দিতে চাইছেন, তাই আপনাকে ওখানে ক্লিক করতে হবে ইয়েস রাইট নাও। সেই রাইট নাওতে ক্লিক করবেন এবং আপনার কাছে পেপারটা খুলে যাবে। যখন পেপারটা ওপেন হবে, আপনারা জানেন যে আপনাদের কাছে সময় থাকছে 0.5 ঘন্টা 30 মিনিট। উপরের ডান দিকে দেখবেন ব্যাক কাউন্টিং হবে। 30 মিনিট থেকে সময়টা আস্তে আস্তে কমতে থাকবে, মানে কতক্ষণ আপনার কাছে সময় আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এক্সাম প্যাটার্নটা কিরকম থাকবে, 4টে এমসিকিউ থাকছে। হ্যাঁ, মানে কিরকম, ধরুন 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে, মানে ইংলিশেই থাকবে ন্যাচারালি, 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট প্রোভাইডস হাউ মাচ ক্যালোরি, এরকম থাকলো একটা প্রশ্ন, থাকলো তার নিচে 4টে অপশন থাকলো, চেক বক্স দেওয়া থাকলো। এখানে একটা প্রশ্ন দেওয়া থাকলো, 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট ইকুয়ালস টু হাউ মাচ ক্যালোরি।
প্রশ্ন এবং এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এরকম করে 4টে অপশন দেওয়া আছে এবিসিডি করে। তো আপনার যেটা মনে হচ্ছে, ধরুন আপনার অপশন বি মনে হচ্ছে, তো আপনি অপশন বি তে এসে ক্লিক করবেন, তার মানে সেই অপশনটা আপনার সিলেক্টেড হলো। এইভাবে পরপর 25টা প্রশ্ন থাকবে। সেই 25টা প্রশ্নের আনসার দেওয়ার পরে একদম নিচে থাকবে সাবমিট। যখন সাবমিটে ক্লিক করে দিচ্ছে, আপনি এক্সামটা কমপ্লিট করে ফেললেন। 30 মিনিটের মধ্যেই সবাইকে সাবমিট করতে হবে। 30 মিনিট হয়ে গেলে কিন্তু সাবমিট নেবে না, তাই 30 মিনিটের মধ্যেই সাবমিট করতে হবে। এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু আর কোনো নেগেটিভ মার্কিং নেই, আর প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকছে। সো 25টা প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে। ওকে, যখন আপনার পরীক্ষা দেওয়া হয়ে গেল, এরপরে দেখবেন আরেকটা জিনিস এখানে আছে, এমসিকিউ রেজাল্ট। এমসিকিউ রেজাল্টটা এর আগেও দেখতে পেতেন। এমসিকিউ রেজাল্টের পাশেও এরকম একটা ড্রপ ডাউন অ্যারো আছে। যেই পরীক্ষা দেওয়া আপনার হয়ে যাবে, আপনি দেখবেন এই সেম নামটা এখানেও শো করছে, তার মানে পরীক্ষাটা আপনার সাবমিট হয়ে গেছে, তাই রেজাল্টটা আপনাকে দেখাচ্ছে। এখানে আবারও ক্লিক করলে আপনি যা যা দিয়েছেন সেটা দেখতে পাবেন, কোনগুলো ভুল কোনগুলো ঠিক হয়েছে, এবং আপনি আউট অফ 25 কত মার্কস পেয়েছেন সেটাও চেক করতে পারবেন। ঠিক আছে, কোয়ালিফাইং মার্কস হচ্ছে 52%। ওকে, অর্থাৎ 25 আউট অফ 25 আপনাকে পেতে হচ্ছে 13। অলরাইট, ক্লিয়ার হলো সবার কাছে এক্সাম প্যাটার্ন? ম্যাডাম, আমাদের হচ্ছে এক্সাম প্যাটার্ন, এই এক্সামে যখন আমরা দিব, যখন আমরা এই যে আপনি যে প্রসেস গুলো বলে দিলেন আমরা ঢুকবো, যদি সামহাও আমরা একটু আমাদের সময় লাগে, সেই ক্ষেত্রে যেহেতু প্রথম এক্সামটা, সেই ক্ষেত্রে কি করণীয় থাকতে পারে, মানে সময় আমাদেরকে লাগে কেউ বলতে, সহযোগিতা করানোর জন্য? যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এফ একাডেমি নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বাট ইউজুয়ালি প্রবলেম হওয়ার কথা নয়, আনলেস দেয়ার ইজ সাম টেকনিক্যাল গ্লিচ। মানে ধরুন আপনার স্টুডেন্ট প্রোফাইল ওপেন হচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু রয়েছে, সার্ভার ডাউন আছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে, আদারওয়াইজ আর কোনো সমস্যা হওয়ার কথা না, বাকি পুরোটা নর্মালি চলে আসবে। আচ্ছা, যদি মানে এরকমও হয় যে আমি এক্সাম দিচ্ছি, মানে আমি চেষ্টা করব অবশ্যই ডাটা এবং ওয়াইফাই দুটো মানে নেটে কানেক্ট করার জন্য, সামহাউ যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওই 30 মিনিটের মধ্যে আমার ফোনটা দেখা যাচ্ছে অফ হয়ে গেল, বা এই জাতীয় কোনো প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে সেটা একটু কেয়ারফুলি দিতে হবে, কারণ বারবার করে আপনি এক্সাম কিন্তু রিঅ্যাটেম্প্ট করতে পারবেন না, কারণ যতক্ষণ না আপনি সাবমিট করছেন, সাবমিট নেবে না। তো ধরুন আপনার 5-6টা অপশন হয়ে গেছে, আনসার করা হয়ে গেছে, তারপরে আর নেট নেই, নেট শেষ হয়ে গেছে, তাহলে আর সাবমিট নিচ্ছে না, আপনাকে কিন্তু আবার প্রথম থেকে এক্সামটা দিতে হবে, এবং আপনি রিঅ্যাটেম্প্ট করতে পারবেন না বারবার। ঠিক আছে, মানে বারবার ধরুন একবার হয়ে গেল, ঠিক আছে আরেকবার দিয়ে দিলাম, আরেকবার দিয়ে দিলাম, এইরকমটা করতে পারবেন না। সেই জন্য সেটা একটু কেয়ারফুল থেকে আমার মনে হয় দেওয়াটা ভালো, যখন 30 মিনিট সময়ও রয়েছে এবং নেটওয়ার্ক একদম প্রপার রয়েছে, সেইভাবে দেওয়াটা ভালো। যেহেতু আপনাদের কাছে সময়টা রয়েছে, মানে 30 মিনিটের জন্য অনেকটা সময় রয়েছে আপনাদের সবার কাছে, সেই জন্য আমার মনে হয়, আর যেহেতু প্রথম এক্সাম দিচ্ছে সেই জন্য সময়টা দেওয়া হয়েছে, 2 দিনের সময় দেওয়া হয়েছে প্রথম এক্সাম বলে। এরপর থেকে হয়তো এক্সামটা একদিনের জন্যই থাকবে, যেদিনকে আপনাদের শিডিউলড ক্লাস থাকে সেই ডেটেই থাকবে হয়তো। এখন প্রথম বলে 2 দিন পেয়েছেন, তো আমার মনে হয় একটু ওটা দেখে নিতে পারলে ভালো হয়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay. ম্যাডাম, আমাদের তো প্রথম 8টা চ্যাপ্টারের মধ্যে পরীক্ষা হবে, মানে হ্যাঁ হ্যাঁ, তো এই 8টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার গুলো একটু বেশি হাইলাইট আমরা না গুরুত্ব সব দেই? কটা চ্যাপ্টার থেকে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আসবে, মানে কোনো একটা চ্যাপ্টার যে বাদ দিয়ে দিলেও হবে এরকম নয়, মোটামুটি সব চ্যাপ্টার থেকে অলমোস্ট সেম প্রশ্ন আসে, মানে ডিভিশন করে ঠিকঠাক ভাবেই ওইভাবেই আসে। ঠিক আছে, তো কোনো চ্যাপ্টারই আপনি বাদ দিতে পারবেন না, সবটাই আপনাকে করতে হবে। হ্যাঁ, কিভাবে পড়বেন সেটা হচ্ছে মানে একদম যে পুরো মুখস্থ করে পড়া সেরকমটা নয়, কারণ খুব স্ট্রেট কোয়েশ্চেন আসবে সেটা নয়, আপনি ক্লাসে কি বুঝেছেন সেটার উপরে প্রশ্ন আসবে। মানে ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আপনি পড়েছেন যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে নাইট ব্লাইন্ডনেস হয়, ঠিক আছে, তো প্রশ্নটা এরকম আসতে পারে যে একজন মানুষ
সারাদিনে দেখতে পাচ্ছে কিন্তু রাত্রিবেলায় দেখতে তার অসুবিধা হচ্ছে, তাহলে এটা কি কারণে হতে পারে? এবার অপশন গুলো এলো, বি ডেফিসিয়েন্সি, এ ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি, অনেক কিছু অপশন এলো। তাহলে সেটা আপনাকে বুঝতে হবে, বুঝলেন? মানে এরকম ভাবে ঘুরিয়েও আচ্ছা প্রশ্ন ম্যাম, আসতে পারে, আবার ডাইরেক্টও আসতে পারে, যেরকম এই যে ডাইরেক্ট একটা প্রশ্ন লিখলাম, এরকম ডাইরেক্টও আসতে পারে। হুম, হ্যালো ম্যাম, বলুন। বলছিলাম আমাদের তো ওয়াটার যে ক্লাসটা হয়েছে ওটাও তো আমাদের তার মধ্যে যেগুলো মানে পরীক্ষার মধ্যে আছে। পরীক্ষায় আছে, হ্যাঁ। হ্যাঁ, বলছি ওইটা তো আমরা ওই একবার ক্লাস করেছি, তো ওইটা রেকর্ডিংটা তো এখনো পর্যন্ত ছাড়িনি, আমাদের রিসেন্ট তো এক্সাম, তো রেকর্ডিংটা আমরা পাচ্ছি না। আচ্ছা, সেটা আমি বলে দেবো, বলে দেবো এডিটর টিম, বেশ, যাতে আশা করবো ওইটা ম্যাডাম, রেকর্ডিং অ্যাভেলেবেল হয়ে যায়। আশা করবো ম্যাডাম আমরা যেসব পরীক্ষাগুলো হবে সেই রেকর্ডগুলো যদি দিয়ে দেয় তাহলে আমাদের। আপনাদের তো বোধহয় 18 তারিখ অব্দি আপডেটেড রয়েছে, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, 18ই অক্টোবর বোধহয়। কিন্তু তার মধ্যে এবার যে ওয়াটারের হ্যাঁ, ক্লাসটা নেই এখনো পর্যন্ত। ঠিক আছে, ওই বাকি যে ক্লাসেস গুলো রয়েছে সেগুলো আমার মনে হয় এই বাকি এই সপ্তাহের মধ্যেই আপডেটেড হয়ে যাবে। হ্যাঁ, আমি একবার বলে আচ্ছা রাখবো ম্যাম, তোমাকে, যাতে আপডেট করে। ম্যাম আমাদের পরীক্ষা, ম্যাম আমার এই নেটওয়ার্কের সমস্যার কারণে আমি গত 2-3 দিন ক্লাসে ঢুকতে পারছি না। আজকে হুম এখনো ঢুকতেছি, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, এখন ঢুকলাম। হুম। এখন ম্যাম এই আমাদের পরীক্ষা কবে? 14 তারিখ আমি আর আসলে 15 ছিলাম তারিখে না তো। পরীক্ষা। মেসেজ পাননি আপনি? আপনার কাছে মেসেজ যায়নি? না, মেসেজ যাচ্ছে না, আমি ক্লাসের শিডিউল ভালোভাবে পাচ্ছি না ম্যাম, না 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 আমাদের এখানে এটা কেমন হচ্ছে। ম্যাডাম, দাদা আমি আপনাকে বলছি, এটা হচ্ছে এফ একাডেমি থেকে যে আপনাদেরকে বিভিন্ন সময় মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে না, ওই এফ একাডেমি থেকে মেসেজ এসছে যে আমাদের এক্সাম 14 তারিখে। ওটা হোয়াটসঅ্যাপে আসছে, মানে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ দিয়েছিল মেসেজে কিন্তু হোয়াটসঅ্যাপে যাবে, যেটা রেজিস্টার্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার ওইটার ভিতরে আসছে না, এই জন্যই বলছি, না আসার কারণে আমার তাহলে সমস্যা একবার হচ্ছে। হোয়াটসঅ্যাপ করবেন, এফ একাডেমির নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবেন যে আপনি এক্সামের মেসেজ পাননি, আপনার ব্যাচ লিখে এরপরে সেটা ম্যাম মেসেজ আমি করবেন। 2টা ক্লাসে, মানে আমি ঢুকতেই পারতেছি না, এরকম একটা অবস্থা, হুম, কিন্তু আমি ক্লাসে উপস্থিত কিন্তু ঢুকতেই পারছি না। বুঝতে গত পেরেছি। যে ক্লাসগুলো ছিল। আমি একবার দেখবো কেন, মানে কেন আপনার কাছে মেসেজ যায়নি বা আদৌ গেছে কিনা সেটাও একবার চেক করে নেওয়া যাবে। আপনি এফ একাডেমির নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করুন আপনার ব্যাচ লিখে যে আপনি এক্সাম মেসেজ পাননি, ঠিক আছে, সেটা লিখে হোয়াটসঅ্যাপ করুন। আর তাছাড়াও সবাইকেই বলে রাখছি, যদি কেউ মেসেজ না পায় তাহলেও অসুবিধা নেই, তাহলেও চিন্তা করার কিছু নেই, কারণ এফ একাডেমির যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে নোটিফিকেশন আসবে। হুম, আজকের পরে আহ কালকে থেকে, হ্যাঁ কালকে থেকে এফ একাডেমির এই ওয়েবসাইটেও নোটিফিকেশন চলে আসবে যে আপনাদের ব্যাচের পরীক্ষা কবে। যেরকম এখন যে ব্যাচের পরীক্ষা চলছে সেই নোটিফিকেশনটা কিন্তু আছে এখানে, এদের পরীক্ষা আজকে হয়ে যাচ্ছে, কালকে থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ব্যাচের পাইছেন? পরীক্ষাটাও কবে থেকে হচ্ছে কখন থেকে হচ্ছে দেখতে পাবেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা ম্যাম, ধরেন এক্সামের সময় আমি 20টা কোশ্চেনের আনসার দিলাম, তখন 20 মিনিট চলে গেল, তখন ওয়াইফাই কোনো কারণে বা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ওয়াইফাইটা লস হয়ে গেল, আমি মোবাইলে ঢুকলাম, তো সেই ক্ষেত্রে কি হবে? আবার আপনাকে প্রথম থেকে, আচ্ছা ধরেন আমি যে 30 কোনো মিনিটের সিস্টেম থেকে আপনারা লগ ইন করতে পারেন, ঠিক আছে। না আমি ও যে ফোন থেকে লগ ইন ক্লাস না, করছেন সেখান থেকেই করতে হবে তা নয়। হ্যাঁ, ম্যাডাম পরীক্ষার আমি আগে বলছি ধরেন 20 আরো ক্লাস আছে না? বলুন বলুন। ম্যাডাম পরীক্ষার আগে ম্যাম আমাদের এখানে প্রচুর ওয়াইফাই ডিস্টার্ব করে এবং আমি নেটও ডিস্টার্ব করে আমার এখানে প্রচন্ড পরিমাণে। আমি হ্যাঁ, এই জন্য বলছি ম্যাম, এই ধরেন আজকে প্রচন্ড পরিমাণে আমি পরীক্ষার দিন আপনার এটা নিয়ে খুব আতঙ্কিত 30 মিনিট আছি আমি। পরীক্ষা, তো 20 মিনিট আমি পরীক্ষা দিলাম, হুম সেই ক্ষেত্রে 20টা কোশ্চেনের আনসার দিলাম, তো ওই সময় আপনার ওয়াইফাইটা লস্ট হয়ে গেল, মানে নেটওয়ার্কটা চলে গেল, বিদ্যুৎ চলে হুম গেল বা কোনো একটা ইস্যু হলো, সেক্ষেত্রে তো হুম। আমি পুনরায় আবার ধরেন মোবাইল নেটওয়ার্ক দিয়ে ঢুকবো, তো আমি যে 20 মিনিট পরীক্ষা দিলাম বা 20টা আনসার দিলাম, ওইটা কি হবে? হবে আমার না, পুনরায় আবার হবে প্রথম না, থেকে দিতে আবার হবে না? আপনাকে প্রথম থেকে দিতে হবে, হ্যাঁ আবার প্রথম থেকেই দিতে হবে, যতক্ষণ না আপনি সাবমিট করবেন ওইটা কিন্তু দিবে না, তো আপনাকে আবার প্রথম থেকে দিতে হবে। তাহলে কি কাউন্টিংটা কি আবার শুরু থেকে হবে? আমাকে 20 মিনিট তো চলে গেল, তখন কি আমি আবার প্রথম থেকে পাবো? 1 মিনিট থেকে শুরু হবে আমার পরীক্ষাটা? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকেই আবার পরীক্ষা দিতে হবে, আবার 30 মিনিটই আপনি আচ্ছা, পাবেন। আচ্ছা এই সুযোগটা আমরা কি একবার পাবো নাকি একাধিকবার পাবো? একবারের বেশি ম্যাক্সিমাম দুবার পাবেন। জি,
দুবার পাবেন, ম্যাক্সিমাম দুবার পাবেন। ওই কারণেই বললাম যে রি-অ্যাটেম্প দুবার? বারবার হবে। ম্যাডাম ম্যাম ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে আমাদের এখানে ওয়াইফাইটা এত ডিস্টার্ব করে, এতটা নেটওয়ার্কের প্রবলেম এই গত কয়েক মাস ধরে। যেমন প্রথম হুম। ক্লাসগুলো তো আমি একটা ক্লাসও মিস, বিশেষ করে এখন ক্লাসে ঢুকতে পারি না। এই যে এখন আমি এখন ঠিক আছে, আবার একটু পরে আবার ফল করে, এমন যে মানে পরীক্ষাতে অংশগ্রহণ করাই কঠিন হয়ে যাবে আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে। আমি জানি না না ঠিক না, হবে সেটা কিনা, কারণ আমাদের বাংলাদেশের এখন থেকেই নেটের এত একটু টেনশন ঝামেলা। করবেন না। ম্যাডাম হ্যাঁ, এখন থেকে পরীক্ষা টেনশন করলে জানি না। আরো মুশকিল। ম্যাডাম পরীক্ষার আগে কি আমার পঁচিশটা আছে যে না এটা এমসিকিউ করছেন, 25টা কি একসঙ্গে দিয়ে বোঝা সাবমিট যাচ্ছে করতে তো। হবে? ম্যাডাম পরীক্ষার আগে কি আর ক্লাস আছে না এটা শেষ ক্লাস? পরীক্ষার আগে না, না পরীক্ষার আগে আপনাদের নর্মাল ক্লাস হবে। হ্যাঁ, এই শনিবার দিনকে ক্লাস থাকবে না, এই শনিবার দিনটা বন্ধ থাকবে, ছুটি থাকবে। আর তারপরে বুধবার দিনকে নর্মাল ক্লাস হবে, নেক্সট বুধবার নর্মাল ক্লাস থাকবে। ম্যাম আজকে আচ্ছা ক্লাসটা ম্যাম, হলো এটা যদি কি পরীক্ষার মধ্যে আমি থাকবে? আজকের ক্লাসটা পরীক্ষার এখন মধ্যে থাকবে? সবাই মিলে আজকের ক্লাসটা না পরীক্ষার না, আজকে টপিকটা তো নেই পরীক্ষাতে। আজকের topic ম্যাম নেই। আরেকটা কথা বলছি, ধরুন হুম, একটা করে পরীক্ষায় অ্যান্সার করা হলো, সেই কোশ্চেনটা কি চলে যাবে নাকি সেটা থাকবে? থাকবে। কম্পিউটারের মধ্যে না যে একটা অ্যান্সার করলে সেটা চলে হ্যাঁ যায়, হ্যাঁ, সেরকম না, same। না না, থাকবে। গোটাটাই থাকবে। হুম। আচ্ছা, বলছি যে কোনো ডিস্টার্ব হলে তাহলে তাহলে কি কি ওই কোশ্চেনের আনসারটা পুনরায় করা যাবে? হ্যাঁ, আপনি ওইটা যদি যদি মনে মনে করেন যে না এইটা ঠিক নয়, হ্যাঁ, যদি ওটা চেঞ্জ করতে চাইছেন, আপনি চেঞ্জ করতে পারবেন আবার। চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন আবার আনসারটা। গত শনিবারের যে ক্লাসটা হয়েছিল ডায়েট যতক্ষণ নিয়ে, না সাবমিট হচ্ছে চেঞ্জ করা যাবে তো? ওই দিনটা যতক্ষণ না সাবমিট হচ্ছে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ। ম্যাডাম ওই গত শনিবার 1 তারিখের যে ম্যাম ক্লাসটা হয়েছিল ডায়েট নিয়ে, হুম ওই হুম ক্লাসটায় আমার নেট থাকে না, বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ, ওই পিডিএফটাও আমি পাইনি। ওই পিডিএফটা যদি একটু পাঠান পিডিএফ তাহলে তো খুব সব ভালো। আপলোড হয়ে গেছে, মানে পিডিএফ তো আপনার আলাদা করে বলে কিছু না, পিডিএফ একটা ব্যাচের জন্য টোটাল আপলোড হয়। তো বাকি সবাই পেয়েছেন 1 তারিখের পিডিএফ? হ্যাঁ ম্যাম, পেয়েছি। হ্যাঁ তাহলে ম্যাম, পেয়েছি। পিডিএফ আপনিও পাবেন, পেয়েছি। মানে ওটা একটা ব্যাচের জন্য ফুল মিনারেলসের ওই আপলোড। ওয়াটার্স আর মিনারেলসের রেকর্ডেড ভিডিওগুলো। ওগুলো আমি বলে দেবো যাতে আপলোড হয়ে যায় এই সপ্তাহের মধ্যে, সেটা আমি বলে দেবো, জানি। ম্যাম একটা প্রোটিনের উপর একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। বলুন কি প্রশ্ন। হিউম্যান মিল্কে যে প্রোটিনটা আমাদের মানে প্রেজেন্ট থাকে ওটা কি ল্যাক্টোফেরারিন আছে? ল্যাকটো বোঝা যাচ্ছে না। হিউম্যান মানে মিল্কে পুরো প্রশ্নটাই বুঝতে পারলাম না। হিউম্যান হিউম্যান মিল্কে, হ্যাঁ। এটা প্রোটিন প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ, হুম ওটার কি হুম। কোয়েশ্চেন, ওটা কি ল্যাক্টোফেরিন হবে? ল্যাক্টোফেরিনও হতে পারে, ল্যাক্টো অ্যালবুমিনও হতে পারে, দুটো প্রোটিন থাকে হিউম্যান মিল্কে। তাহলে ওটা বোথ অফ দিসই হবে, তাই তো ম্যাম? হুম। এটা কোথা থেকে পেয়েছেন? না আমি কিছু মানে সার্চ করে ইউটিউবে সার্চ করে কিছু কোয়েশ্চেন পড়ছি তো ওর জন্য ওখান থেকেই পড়ছিলাম যে আচ্ছা আচ্ছা। না, হিউম্যান মিল্কে দুটো প্রোটিনই থাকে, তবে এটা আপনাদের এইটার মধ্যে পড়ানো নেই। সেটা আমরা চাইল্ডহুডের চ্যাপ্টার যখন পড়বো পরে, তখন ওখানে পড়বো এইটা, সেই জন্য তাহলে আপনার ম্যাম আপনি যা যা পড়িয়েছেন এর মধ্যেই কোয়েশ্চেন আসবে তো? এর মধ্যে এর বাইরেও আসতে পারে, কিন্তু খুব একটা বাইরে আসবে না। মোটামুটি যেগুলো পড়েছি আমরা সেগুলোকে ভালোভাবে দেখলে হয়ে যাওয়ার কথা। ম্যাম ম্যাম পূর্ববর্তী যে ব্যাচগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমরা কি ওই ব্যাচগুলোর প্রশ্নগুলা পাবো যে কি টাইপ হয়েছে, আমরা কি দেখতে পারবো? না না, প্রিভিয়াস কোয়েশ্চেন কিছু দেখতে পাবো। ম্যাম আচ্ছা, আমাদের তো এই ব্যাচে সবার তো একই প্রশ্নের এই পরীক্ষা হবে নাকি ম্যাম, ভিন্ন ভিন্ন প্রশ্নে? সবারই। হ্যাঁ হ্যাঁ, না পরীক্ষার প্রশ্ন বলছেন, প্রশ্ন আলাদা আলাদা থাকবে। আমি ভাবছি ডেটের কথা বলছেন, প্রশ্ন আলাদা আলাদা থাকবে। আর অ্যাটেন্ড কি একবারই করা যাবে, বা মানে ধরুন হয়তো টাইমটা ওভার হয়ে যদি গেল? কারো নেটওয়ার্কের জন্য অসুবিধা হয় তার জন্য সেটা আলাদা করে জানাতে হবে, তার জন্য আপনি আরেকবার অ্যাটেন্ড করতে পারবেন, মানে সেই রি অ্যাটেম্পটটা ম্যাক্সিমাম দুবার, এর থেকে বেশি নয়। ম্যাম একবার বেরিয়ে আসার পরে আবার ঢোকা যাবে? আর আমি এটা বলবো না, অনেকবার বলে দিয়েছি। ম্যাম আমি যেটা বলতে চাইছি, যদি আমাদের এখানে তো এমন হয় এক সপ্তাহ কোনো নেটের কোনো ইয়ে থাকে না, এটা আর আরেকবার ওই বলবেন। টাইমটা ওভার হয়ে গেলে কি করব আমরা? হ্যাঁ, বোঝা গেল। ওভার হয়ে গেলে আর নেবে না বলেছে, যে এটাও টাইমটা বলেছে। থাকবে, যেমন 14 তারিখ 15 তারিখের পরীক্ষার ডেট 2 দিন থাকলো,
এখন আমাদের এই 2 দিনে আমাদের এখানে সমস্যা দেখা দিল, যেহেতু আমি একটা রুরাল এরিয়াতে আছি। কিছু করা যাবে না, এখন আমার কি সেটা করা? কিছু করা যাবে না, কিছু করা যাবে না সেটা। যেই সর্বনাশ, দুদিন হয়েছে পরীক্ষার না। টাইম আছে তার মধ্যেই দিতে হবে। ম্যাম ধরুন 4টে অপশনের মধ্যে বিটাকে মারলাম, সিলেক্ট করলাম, তারপরে যখন চেঞ্জ করতে যাব তখন সি কে সিলেক্ট করলে বিটা আউট হয়ে যাবে? হ্যাঁ, আপনি অন্য আরেকটা অপশন সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? না, অন্য অপশন সিলেক্ট করলাম, কিন্তু সি তে যদি আমি সিলেক্ট করি বিটা কি অটোমেটিক ডিলিট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই তো, দুটো অপশন একসাথে সিলেক্ট করা যাবে না। তো যেটা আপনি ক্লিক করবেন সেটাই সিলেক্ট হবে, তাহলে আগেরটা যেটা সিলেক্ট করেছিলেন ওটার বদলে পরেরটা যেটা সিলেক্ট করলেন সেটাই অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম যেহেতু ভিন্ন প্রশ্নে এই পরীক্ষা হবে, তাহলে আমি যদি একবার আমার কানেকশন লস্ট হয়, আমি যদি 20টা কোশ্চেন আনসার দিয়ে ফেলি, তাহলে পুনরায় আবার আমি অ্যাটেন্ড করলে তো আমার পুনরায় আবার নতুন 20টা কোশ্চেন বা 25টা কোশ্চেন আনসার আমাকে দিতে হবে, তাই না ম্যাম? আমার একটা প্রশ্ন আছে। বলুন। বলছি ম্যাম, আমরা মানে টাইমটা লস করে গেলাম, মানে ওই টাইমের মধ্যে দিতে পারলাম না, পরের টাইমে দেবো, তখন কি প্রশ্ন একই সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে তখন এক্ষুনি প্রশ্নটা? আমি বলেছি, এক্ষুনি আনসার করলাম এই প্রশ্নের। আর অন্য কোনো প্রশ্ন আমার মনে হয় মোটামুটি সব প্রশ্নই সবাই করে ফেলেছেন, এছাড়া আর খুব একটা প্রশ্ন নেই এক্সাম রিলেটেড, ঠিক আছে? ম্যাডাম বলছি যে ধরুন সাবমিট হয়ে গেছে, তার সাথে সাথে কি আমরা রেজাল্ট দেখতে পাবো? হ্যাঁ, রেজাল্ট দেখতে পারবেন, এই যে এমসিকিউ রেজাল্ট, ধরুন আমি এই এমসিকিউ রেজাল্টটা দেখতে পারবেন। মানে যখন আপনি পরীক্ষাটা দিয়ে ফেলবেন তারপরেই একদম সাথে সাথেই দেখতে পারবেন, পরীক্ষা দেওয়া হয়ে গেল তারপরে সঙ্গে সঙ্গে আপনারা এমসিকিউ রেজাল্টে কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে? কত নাম্বার পেয়েছেন সেটাও দেখিয়ে দেবেন, কোন অপশনটা ঠিক হয়েছে ভুল হয়েছে, আপনার পুরো কোয়েশ্চেন পেপার মানে আনসার শিটটা পুরোটাই ওখানে শো করবে। এটা শো ততদিন অবধি করবে যতদিন এক্সাম পোর্টাল খোলা থাকবে, মানে 15 তারিখ যে টাইম পর্যন্ত খোলা রয়েছে, দুপুর 3টে পর্যন্ত মনে হয় রয়েছে, ওই 3টে অবধি শো করবে, তারপরে কিন্তু আপনারা আর দেখতে পাবেন না এটা, ঠিক আছে? ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন কেউ করেনি। বলুন। প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে ইন্টারনাল এক্সামের রেজাল্টে কি ফাইনাল এক্সামে কোনো প্রভাব ফেলবে? ধরেন কেউ ফেল করলো, কথার কথা বলতে। ইন্টারনাল এক্সাম এবং আপনাদের অ্যাটেন্ডেন্স এই দুটো রিভিউ করা হয় ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করার জন্য। ফাইনাল এক্সামে কারা বসবে সেটা ডিপেন্ড করছে এই যে দুটো ইন্টারনাল পরীক্ষা হবে এই দুটো এবং তার সাথে অ্যাটেন্ডেন্সের উপরে। আচ্ছা, কোনো কারণে যদি দেখা যায় সে ফাইনাল এক্সামে বসার তার যোগ্যতা মানে মান পার করতে পারলো না, তখন কি হবে? সেইটা পরে কথা, সেটা পরে দেখা যাবে, আগে তো এইগুলো করুন। এখন তো সবে কোর্সের শুরু, এখনই শেষ নিয়ে ভাবছেন, শেষে করতে পারবেন না এটা ভাবছেন কেন? আগে প্রথমগুলো ভালো করে ভাবুন না, পজিটিভ ভাবুন, তাহলে দেখবেন পজিটিভলি বসতেও পারা যাবে, মানে সবার কথাই বলছি। কিন্তু আমরা যদি প্রথম থেকেই ভাবি যে যদি না হয়, তাহলে এই যদিটা কেটে দিয়ে নাটাই শুধু পড়ে থাকবে, তো ওই জন্য নেগেটিভ ভাবার দরকার নেই। আসলে এই সিস্টেমে আমরা তো একেবারেই নতুন, আমরা তো একটু এজেড ব্যক্তি, এই সিস্টেমটাই হয়তো বুঝতে পারছি না। হতে পারে যে সবই কোনো চিন্তা করার কিছু নেই। ও, তার মানে আপনারা আছেন সব। ম্যাডাম সবচেয়ে ভালো পড়াইছেন আপনি আমাদেরকে, এবং আমরা অবশ্যই ভালো করব। একদম ম্যাম এই কি ফাইনাল এক্সামে আর সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের নিজেদের শরীরের জন্য ভালো তো করতেই হবে, এখানে তো আর দ্বিতীয় কোনো অপশন নাই, সেটাই নিজেদেরকে বাঁচাতে হবে। ম্যাম এই পরীক্ষাটা কি ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করার জন্য যোগ্যতা, নাকি এই পরীক্ষার নাম্বারটা ফাইনালি আমার ফাইনাল এক্সামের নাম্বারের সাথে অ্যাড হবে? অ্যাড হবে না, নাম্বারটা অ্যাড হবে না, কিন্তু পাস করছেন কিনা সেটা ম্যাটার করবে ফাইনালে বসার জন্য, বুঝতে পেরেছেন? ম্যাম আমার এই প্রশ্নের উত্তরটা দিন। কোনটা? বললাম যে ধরো একবার বার হয়ে চলে আসলাম এক্সাম থেকে, পরের যে কেন বের হয়ে আসবেন, মানে কি কারণে বেরিয়ে যাবেন? নেটওয়ার্ক প্রবলেমের জন্যই তো হতে পারে। সেটা জানাতে হবে, মানে একাডেমিতে জানাতে হবে, তারপরে সেটার ব্যবস্থা করা হবে, দেন আপনি আরেকবার দিতে পারবেন। সেটা ম্যাক্সিমাম একবারই রিঅ্যাটেন্ড করা যাবে, বারবার না।
না দিতে পারবো আমি, প্রশ্ন তখন একই হবে না আলাদা চেঞ্জ হবে? আলাদা হবে, আলাদা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, অর্থাৎ ঠিক আছে। ভালো নেটওয়ার্ক কানেকশনে একবারেই ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে, একবার, এর কোনো একদম, উপায় একদম। বিকল্প ওটাই উপায় better, নেই। ওটাই সবাই better। ভালো নেটওয়ার্কে বসে, যেখানে ভালো নেটওয়ার্ক থাকে, ওয়াইফাই বা সব কানেকশন নিয়ে একসাথে বসতে হবে, এক চান্সে পরীক্ষাটা শেষ করতে হবে। ওকে, হ্যালো ঠিক আছে, চলুন তাহলে। হ্যালো মোটামুটি ভাবে আমাদের এক্সামের প্যাটার্নটা ক্লিয়ার হয়েছে আশা করি সবার কাছেই। ম্যাম হ্যালো একটা কথা বলছি। পরের হ্যালো দিন যে এক্সামের আগে যে ডেটটা পড়বে, ওই ডেটে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা যায় না? আলোচনা, দেখুন কোয়েশ্চেন তো ওভাবে কোনো সাজেশন হয় না, কারণ যেহেতু এটা প্রফেশনাল কোর্সে কিন্তু কোনো কোয়েশ্চেন সাজেশন বলে কিছু হয় না, ঠিক আছে? যেরকম আপনারা পড়বেন, যেরকম বুঝবেন, সেটার উপরেই ক্লাস মানে পরীক্ষা হবে। আমি আলোচনা আলাদাভাবে বলছি কিছু করা যায় না। কোশ্চেন নিয়ে আলোচনা করা যায় না, আমি সাজেশনের কথা না, বলিনি। কোয়েশ্চেন নিয়ে এই যে বললাম, কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি বলে দিলাম, একটা স্ট্রেট কোয়েশ্চেন আর একটা ঘুরিয়ে কোয়েশ্চেন, এরকম প্যাটার্নের হতে পারে। এবারে কোয়েশ্চেন নিয়ে আলাদা করে আর কোনো আলোচনার মতন কিছু নেই, ঠিক আছে? কি Okay, করব, হ্যালো নিরুপায়। হ্যালো বলুন, হ্যালো বলুন, হ্যাঁ ম্যাডাম, আমি রাজু বলছিলাম। এক্সামের যে বলুন। ডেটটা আছে আপনার 14-15, এই দুটো ডেটের মধ্যে কি দুটো ডেটেই অ্যাটেন্ড করতে হবে? যে কোনো একটা দিন, এটা একটা লং আর টাইম, এর মধ্যে আপনার যেদিন সুবিধা। ও তাহলে আমি সিলেকশন করবো কোন ডেটটা সিলেকশন করবো, 14 হ্যাঁ, অথবা 15, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা একটু জানতে চাইছি ম্যাডাম, এখন আমি কিছু ক্লাস মিস করে গেছি, সেখানে ওই টোটাল টার্মের উপর থেকে আপনার যা আজকে যে পুরো এক্সামিনেশনের যে পুরো এটা দেখালেন, ওই সেম যদি কোনো কিছু অসুবিধা হয়, মানে সাপোর্টিং বুঝতে পারছি না, কোনো মানে কিছু থাকে না, ব্যাকগ্রাউন্ড নয়েজটা এত বেশি, আমি বুঝতে পারছি না আপনার কথাটা ঠিক করে। আমি বলছি ধরুন আজকে আপনি যেটা পুরো সিস্টেমটা জানালেন, হুম, হুম, যদি কোনো কিছু প্রবলেম হয়, মানে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমি ওই হুম। সেন্টারে কিভাবে জানবো বা কিভাবে এটা করবো? এফ একাডেমির সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার হেল্পলাইন কি কোনো কিছু ওই এডুকেশন না, সেন্টার আমার থেকে তো পেতে পারি? আলাদাভাবে কিছু না, এফ একাডেমিতেই আপনাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? ওকে 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 ওকে। হুম, আর টোটাল ওই পুরো সাবজেক্টের উপর থেকে পুরো এক্সামটা হবে, তাই তো? একদম। যে যে টপিকগুলো ইনক্লুডেড রয়েছে সেটার উপরে হবে।